আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে একাধিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা। এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু জয়েন্টে আসে, এছাড়া বোর্ডের এক্সামেও এসে থাকে। তো সম্পর্ক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে কোনো একটা রাশি অন্য যে রাশিগুলোর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব সেই কোন কোন রাশির ওপর নির্ভর করে সেইটা প্রথম জানতে হবে। সেটা জেনে গেলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিন্তু তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। প্রথম এক্সাম্পল নেওয়া যাক, এমন একটা এক্সাম্পল যেটা আমরা জানি, মানে যে সম্পর্কটা আমরা অনেক ছোটোবেলা থেকে জানি। সেই সম্পর্কটা ধরে নাও যে আমরা এই সম্পর্ক নিচ্ছি, এফ সমান এম এ, মানে প্রযুক্ত বল, কোনো বস্তুর ওপর বল, সেটা ভরের ওপর আর ত্বরণের ওপর কীভাবে নির্ভর করে, এই সম্পর্কটা আমরা নির্ণয় করব কীরকমভাবে নির্ভর করে। তো প্রথম আমরা ধরে নিচ্ছি যে, তাহলে যদি কোয়েশ্চেন আকার দেয় এইভাবে দেবে যে কোনো বস্তুর ওপর বল, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জেনে গেছি। বল, 1 নম্বর বস্তুর ভর, তাকে আমরা এম দিয়ে ডিনোট করব, এটাকে এফ দিয়ে ডিনোট করব। আর 2 নম্বর বস্তুর ত্বরণ এ, এই দুটি বিষয়ের উপর নির্ভর করলে ত্বরণ এ, এই দুটি রাশির ওপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেবে যে কোন কোন রাশির ওপর নির্ভর করে। তাহলে এফ এর রাশিমালা নির্ণয় করো। এটা কোশ্চেন, ভালো করে বুঝো। তা আমাকে এখন সম্পর্ক নির্ণয় করতে হবে এফ, এম আর এ। তো প্রথম আমরা ধরে নাও যে জানি না, এফ সমান এম এর সমীকরণটা আমরা জানি না, ধরে নাও। আজকে সহজ সমীকরণ নিয়েছি বলে এমন অনেক সমীকরণ সম্পর্ক আসবে যেগুলো তোমরা জানো না, সেটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তো ধরে নিচ্ছি যে এফটা এম এর ওপর নির্ভর করে। তো বলটা আমি বললাম ভরের ওপর নির্ভর করে, আমাকে বলেছে যে ভরের ওপর নির্ভর করে। তো ভরের ওপর কেমন করে নির্ভর করে? সমানুপাতিক আমি কি করে জানবো, নাকি ব্যস্তানুপাতিক আমি কি করে জানবো? সেটাই তো আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এখানে পাওয়ার এক্স দিলাম, তাহলে আর কেউ ভুল বলতে পারবে না। এইটার মানে সমানুপাতিকও বোঝায়, ব্যস্তানুপাতিকও বোঝায়। এম এর স্কোয়ারই হতে পারে, তো এম এর কিউব হতে পারে। তো আমরা জানি বলে তাই মনে হচ্ছে যে না, এটা m টু দি পাওয়ার 1 হবে। কিন্তু ধরো যে সম্পর্কটা জানে না, এই সম্পর্কটা যে জানে না তার কাছে কি m টু দি পাওয়ার কত বেশি জানে না, তাহলে এটা x লিখলাম। x এর মান বেরোলে তবেই ঠিক করতে পারবো যে এদের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্কটা কি। তাহলে আমাদের এই রকমের কাজের ক্ষেত্রে আমরা লিখবো বলটা ভরের ওপর নির্ভর করে, যে কোনো নির্ভরতা এইভাবে লিখে দেওয়া যায়। এটা 1 নম্বর। আর 2 নম্বর নির্ভরতা বলছে যে বলটা সমানুপাতিক ত্বরণের। এবার ত্বরণের ওপর কেমন করে নির্ভর করে, সেই একই প্রশ্ন উঠবে, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, নাকি এ স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, নাকি এ কিউবের সঙ্গে সমানুপাতিক, জানি না। তাহলে এখানে ওয়াই দিতে হবে। এবার এই দুটো লাইন থেকে আমরা অঙ্কে কি শিখেছি, দুটো যদি সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে আমরা লিখতে পারি এই দুটোকে একসঙ্গে, এফ সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। এইভাবে আমরা ভেদে পড়েছি, ক্লাস 10-এর ভেদের নিয়ম এটা। তাহলে এখান থেকে একটা ধ্রুবক আমরা আনবো, বা এফ সমান সমান কে এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, যেখানে সব সময় লিখবে কে সমান মাত্রাহীন ধ্রুবক। এটা একটা ধ্রুবক, যেটা ম্যাথামেটিক্স আমরা দেখেছিলাম সমানুপাতিক ধ্রুবক,
সেটাকে মাত্রাহীন অবশ্যই ধরতে হবে। এবারে এইটা একটা সমীকরণ আমরা বানিয়ে ফেলেছি, এটা একটা সমীকরণ আমরা বানিয়েছি। যদি এটা একটা সমীকরণ হয়ে থাকে, আমরা জানি যে কোনো সঠিক সমীকরণের দুদিকের মাত্রা সমান হবে, এটাই তো সমমাত্রিক নীতিতে ছিল। তাহলে সমমাত্রিক নীতি অনুযায়ী এটার মাত্রা বিশ্লেষণ করলে, মাত্রা বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? বাঁদিকের রাশিটার মাত্রা আমরা জানি বলের মাত্রা mL(T⁻²), mL(T⁻²). কেটা বলেছি মাত্রাহীন রাশি, তাহলে লিখবো না। m মানে m⁴x, আর ত্বরণ মানে হচ্ছে আমরা জানি L(T⁻²)y আছে। বা এদিক থেকে করলে আর এক লাইন এগিয়ে গেলে mL(T⁻²), এপারে চলে আসছে m⁴x L⁴y T⁻²y। পাওয়ার এইভাবে হয়তো x ইন্টু ওয়াই তার স্কোয়ার থাকলে কি হয়? x²y²। তাহলে L⁴ এইভাবে ভিতরে চলে গেল। এবারে দুদিকে পাওয়ার তুলনা করে কি পাচ্ছি আমরা? তুলনা করে পাই m এর পাওয়ার তুলনা করো, m এর পাওয়ার এখানে x, এখানে 1, তাহলে x সমান 1। আর l এর পাওয়ার তুলনা করো, l এর পাওয়ার এখানে y, এদিকে l এর পাওয়ার 1, তাহলে y সমান 1 হয়ে যাবে। এই t এর পাওয়ার তুলনা করলেও আমরা সেই y সমান এটাই পাবো। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? আমরা যে সম্পর্কটা নির্ণয় করলাম যে f সমান k m⁴1 a⁴1, তো এটাই তো আমরা জানতাম, f সমান m এ, এটা আমরা জানতাম। তবে হ্যাঁ, আমরা এই পর্যন্ত বার করতে পারবো এই k এর মানটা 1 হবে না 2 হবে, এটা মাত্রা চ্যাপ্টার থেকে মানে মাত্রা নির্ণয় করতে পারে না। তাহলে আমরা তিনটে রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম, দেখো মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করলাম। পরেরটা দেখো, একটা জানা সমীকরণে ফের আমরা কাজ করব, তবে সমীকরণটা লাস্ট টাইম বলবো। বলছে চাপ যদি প্রযুক্ত বল এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাহলে চাপ একটা রাশি, সেটা প্রযুক্ত বল আর ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, তাহলে এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো প্রথম আমাদের ধরতে হবে যে চাপটা বলের ওপর কেমন করে নির্ভর করে। বল বাড়ালে বাড়বে, যদি বাড়ে তার মানে কি শুধু এটাই সম্পর্ক? কেন, এখানে স্কোয়ার হলেও তো বাড়তে পারে। এফ এর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক মানেও বোঝায় যে এফ বাড়লে বাড়বে, এফ এর সঙ্গে কিউব হলেও বোঝায় যে এফ বাড়লে বাড়বে। এখানে 4 হলেও হবে, 5 হলেও হবে, কিন্তু এক্স্যাক্ট সম্পর্কটা কি সেটা আমরা জানি না। তাহলে এখানে এক্স দেওয়া ভালো, এক্স এর মান সমাধান করে বার করবো যে এক্স্যাক্ট রিলেশনটা কি রয়েছে। আর 2 নম্বর পয়েন্ট ধরে নিলাম, 2 নম্বর সম্পর্ক আমাকে বলেছে কিন্তু গেস করতে যে পি সমানুপাতিক এ ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফলের উপর কেমন করে নির্ভর করে? টু দি পাওয়ার y ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি লিখে দেবো যে পি সমানুপাতিক f⁴x a⁴y। তাহলে দেখো এবারে ভেদের নিয়ম অনুযায়ী লেখা যাবে, অতএব পি সমান কে f⁴x a⁴y। এই হলো সম্পর্ক। কিন্তু এই সম্পর্কে আমরা এখনো এক্স্যাক্ট এক্স ওয়াই এর ভ্যালু বার করতে পারিনি, এটাই বার করতে হবে। যেখানে কে সমান অবশ্যই লিখতে হবে একটা মাত্রাহীন ধ্রুবক। এবার এইটা যদি একটা সঠিক সমীকরণ হয়ে থাকে, একটা সমীকরণ মানে তো দুদিকের মাত্রা সমান হতে হবে, সমমাত্রিক নীতি মানতেই হবে। এমন কোনো ইকুয়েশন নেই যার বাদিক ডান দিকের মাত্রা সমান হবে না। তাহলে মাত্রা বিশ্লেষণ করে পাই কি লেখা যাবে? বাদিক ডান দিকের মাত্রা লিখে দেবো। পি এর মাত্রা হচ্ছে mL⁻⁻1 T⁻², চাপের যেটা মাত্রা হয়। কে এর মাত্রা 1, এটা মাত্রাহীন বলেছি। এফ এর মাত্রা mL⁻²x, আর এ মানে ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি L² y।
তাহলে এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কি আসছে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এখান থেকে আসছে এক্স আর এখান থেকে আসছে 2y, তাহলে একসঙ্গে করলে এক্স প্লাস 2y আর টি টু দি পাওয়ার -2x। ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে এল টু দি পাওয়ার এক্স আছে, এখানে এল টু দি পাওয়ার 2y আছে, যোগ গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়। এবারে পাওয়ার তুলনা করে এই সমীকরণটার এম এল সব আমি এক জায়গায় করে নিচ্ছি। এবারে পাওয়ার তুলনা করে পাই, পাওয়ার বা তুলনা করে পাই লিখলে হবে, তুলনা করে পাই, তুলনা করে পাই। তুলনা করে কি পাওয়া যাবে না এম এর পাওয়ার এক্স, এখানে এম এর পাওয়ার 1, তা দুদিকে পাওয়ার সমান হতে হবে তো, সমীকরণ তবে সঠিক। তাহলে এক্স সমান সমান 1, একটা পেয়ে গেলাম। আর কি পাওয়া যাবে দেখো না, আর একটা জিনিস যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে টি এর পাওয়ার বা এল এর পাওয়ার তুলনা করে, এল এর পাওয়ার তুলনা করলে আমরা পাচ্ছি -1 সমান সমান এক্স প্লাস 2y, এটা হচ্ছে এল এর পাওয়ার তুলনা করলে। তাহলে এখানে যদি বসিয়ে দিই এক্স এর মানটা 1, তাহলে -1 সমান সমান 1 প্লাস 2y বা y সমান সমান -2, y সমান সমান -1। তার মানে সম্পর্কটা ভালো করে বোঝো। তাহলে সম্পর্ক কি হলো, তাহলে p সমান k f টু দি পাওয়ার 1 আর a টু দি পাওয়ার -1 সম্পর্ক এসে গেছে। মানে এটা আমরা আগে থেকেই দেখেছি, k f বাই a, এটাই তো জানি আমরা। চাপের কি সূত্র জানতাম, চাপের সূত্র আমরা জানতাম, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তা বল বাই ক্ষেত্রফল মানে চাপটা বলের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এটাই তো সম্পর্ক। তাহলে সেই সম্পর্ক তোমরা নির্ণয় করতে পারো। হ্যাঁ, আবার বলছি সম্পর্কে আমরা কিভাবে নির্ভরতা সেটা বার করতে পারি, মাত্রা সেটাই বার করতে পারে। আর মাত্রা তাই বোঝায় কোন একটা রাশি আর একটা রাশির উপর কিভাবে নির্ভর করে। এই ধ্রুবকের মানটা আমরা কিন্তু বার করতে পারবো না এই মাত্রার মাধ্যমে। এবার চলে আসা যাক একটা সরল দোলকের পর্যায়কালের রাশিমালা নির্ণয়। এখানে কোন কোন রাশির সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে সেগুলো আমরা গেস করব, সেগুলো আমরা আলোচনা করব, সেগুলো চিন্তা ভাবনা করব, তারপর সম্পর্ক নির্ণয় করব। প্রথম জেনে নেওয়া যাক সরল দোলক কাকে বলে। সরল দোলক হলো একটা সুতোর সাহায্যে, একটা সুতোর সাহায্যে, এই সুতোটা কিন্তু অপ্রসার্য, মানে টানলে যেন বেড়ে না যায়। সুতোকে টান মেরেছে, সুতোটা লম্বা হয়ে গেছে, তাহলে হবে না। অপ্রসার্য সুতোর সাহায্যে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে এটাই সরল দোলক, এই দিকে দিক দুলতে থাকবে, এটাকে সরল দোলক বলে। এইটাকে বলা হয় সরল দোলকের দৈর্ঘ্য, আর এটা সরল দোলকের যে বস্তুটা ঝুলছে তার ভর, এই হচ্ছে সরল দোলক। তো এইটার পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল হচ্ছে যে এটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে এই পারে আসবে প্লাস এই পারে যাবে। যেমন আমি এই মোবাইলের চার্জার নিয়ে দেখাই, যে ধরলাম এটার সরল দোলক, এটাকে এইখানে ধরলাম, এই গেল আবার চলে গেল, একটা পূর্ণ পর্যায় কমপ্লিট হলো, মানে যাওয়া প্লাস আসা, এটা কমপ্লিট হলে এটাকে বলা হবে একটা পর্যায় বা একটা পর্যায়কাল। এই সময়টাকে কাল মানে কি সময়, যা গেল আবার ফিরে এলো, তবে তাকে বলছে একটা পর্যায়কাল। এবার এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, এই যে টাইমটা লাগবে এটা কোন বিষয়ের উপর নির্ভর করবে। আমি যেটাকে ছোট করি তাহলে বেশি হবে নাকি বড় করলে বেশি হবে, তাহলে নির্ভর করবে। তাহলে একটা জিনিস গেস করেছি যে তার মানে দৈর্ঘ্যের ওপর নির্ভর করতে পারে, ধরে নিচ্ছি পর্যায়কালটা দৈর্ঘ্যের ওপর নির্ভর করতে পারে, তাহলে ধরলাম। তাহলে 1 নম্বর নির্ভরতা দৈর্ঘ্যের ওপর। 2 নম্বর, এইখানে যে বস্তুটা বাঁধা রয়েছে এই বস্তুটার ভর বাড়ালে এটার পর্যায়কাল বাড়বে নাকি কমবে। মনে হচ্ছে যে এটার ভর বাড়ালে হয়তো কম টাইম লাগবে বা বেশি টাইম লাগবে, কিছুটা মনে হচ্ছে। তো ভরের ওপর নির্ভর করবে, আমরা গেস করলাম, এগুলো আমরা গেস করছি সব। আর নির্ভর করছে কি জন্য, ভাবো এটা দুলছে কেন, এটা কেন দুলছে, একে তুলে দিলে নামে কেন, গ্র্যাভিটির জন্য না। পৃথিবী নিচের দিকে টানছে, একে ওপর দিকে তুলেছি, নিচের দিকে নামতে চায়, এখানে থামতে পারে না, এপারে চলে যায়। গতিজাড্যের জন্য এদিক এদিক হয়, গতিজাড্যের জন্য এদিক ওদিক হচ্ছে। তাহলে 3টে জিনিসের উপর নির্ভর করছে, আমরা গেস করলাম যে পর্যায়কাল 3খানা জিনিসের উপর নির্ভর করছে। পর্যায়কাল 1 নম্বর নির্ভর করছে ধরে নিলাম এল এর উপর নির্ভর করছে। এবার আমরা তো সত্যিই জানি না, এবারে আগের সম্পর্ক দুটো আমাদের জানা ছিল, এবার আমরা সত্যিই জানি না
যে এল এর ওপর কিরমভাবে নির্ভর করে, এল বাড়লে বাড়বে নাকি কমবে আমরা জানি না, তাহলে পরীক্ষা করে দেখতে হবে। তো যাই হোক আমরা ধরে নিলাম এখন এল টু দি পাওয়ার এক্স, এল এর ওপর নির্ভরতা এক্স। 2 নম্বর নির্ভরতা টি সমানুপাতিক, মনে হচ্ছে ভরের ওপর নির্ভর করবে, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই। আর 3 নম্বর নির্ভরতা ধরে নিলাম সমানুপাতিক জি। এবারে জি বাড়লেই বাড়বে নাকি কমবে পর্যায়কাল সেটা তো জানি না, তাহলে এখানে একেবারে জেড লিখলাম। জেড এর মান যদি পজিটিভ বেরোয় তাহলে বোঝা যাচ্ছে বাড়লে বাড়বে, আর যদি জেড এর মান কম হয় মানে নেগেটিভ হয় তাহলে ব্যস্তানুপাতের সম্পর্ক হবে। তো যাই হোক এই লাইনগুলো লিখতে কোনো ক্ষতি নেই, একদম ঠিক লাইন আছে। এখান থেকে তাহলে কি লেখা যাবে, ভেদের নিয়ম অনুযায়ী টি সমানুপাতিক এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, এই আমরা লিখে ফেললাম 3 জনের উপর নির্ভরতা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান কে এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, যেখানে সেই একই কথা, যেখানে একই কথা কে সমান মাত্রাহীন ধ্রুবক, এটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক মানে এর মাত্রা 1। তাহলে এবার দুদিকে মাত্রা বিশ্লেষণ করে পাই, মাত্রা বিশ্লেষণ করে পাই, মাত্রা বিশ্লেষণ করে পাই কি পাওয়া যাবে মাত্রা বিশ্লেষণ করে, বাঁ দিকের মাত্রা পর্যায়কাল, এটা তো একটা সময় এই পার থেকে এপারে গেছে আবার চলে এসছে, সময়ের মাত্রা কি হবে, সময়ের মাত্রা বড় হাতের টি দিয়ে লেখা হয়, সমান সমান কে এর মাত্রা নেই, এল এর মাত্রা এক্স, এম এর মাত্রা আমরা জানি এম ওয়াই, আর জি এর মাত্রা আমরা জানি জি মানে অভিকর্ষজ ত্বরণ, আর যে কোনো ত্বরণের মাত্রা তো একটাই হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, যে কোনো ত্বরণ তার মাত্রা এটাই টু দি পাওয়ার জেড। সবগুলো এক জায়গায় করা যাক। তাহলে এই পারে আমি মনে মনে ভাবতে পারি এম টু দি পাওয়ার 0 আছে, পাশে কিছু নেই মানে এম টু দি পাওয়ার 0 মানে তো 1, এল টু দি পাওয়ার 0 আছে, টি টু দি পাওয়ার 1 আছে, মাত্রাকে আমরা এইভাবে লেখা দেখেছি। আর চলে আসছি এম টু দি পাওয়ার তাহলে ওয়াই, এল টু দি পাওয়ার এখানে এক্স প্লাস এখানে জেড, আর টি টু দি পাওয়ার মাইনাস 2 জেড। এবারে তুলনা করে পাই, তুলনা করে কি পাওয়া যাচ্ছে, তুলনা করে পাই এম এর পাওয়ার তুলনা করো, এম এর পাওয়ার তুলনা করে পাচ্ছি ওয়াই সমান 0, তার মানে এম এর উপর নির্ভর করে না, আমরা বেশি ধরতে পারি প্রবলেম কিছু নেই, আমরা এম এর উপর নির্ভরতা ধরে পেরেছিলাম, মনে হচ্ছিল আমাদের ওই বস্তুটার ভর বাড়ালে হয়তো তাড়াতাড়ি তুলবে বা আস্তে তুলবে কিছু একটা ভেবেছি আমরা। এবারে এল এর পাওয়ার তুলনা করে পাচ্ছি এক্স প্লাস জেড ইকুয়ালস টু 0, আর টি এর পাওয়ার তুলনা করে পাচ্ছি যে মাইনাস 2 জেড ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে জেড ইকুয়ালস টু মাইনাস হাফ, আর এখান থেকে এক্স মাইনাস হাফ সমান সমান 0, তাহলে এক্স সমান সমান প্লাস হাফ। তাহলে তিনটে জিনিসের মান পেয়ে গেছি। তাহলে নির্ণয় সম্পর্ক, তাহলে নির্ণয় সম্পর্ক কি দাঁড়াচ্ছে, অতএব পর্যায়কালের যে সম্পর্ক হলো টি সমান কে এল টু দি পাওয়ার এক্স মানে প্লাস হাফ, এম টু দি পাওয়ার 0 মানে ভরের উপর নির্ভর করে না, আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ চলে এলো। এটাকে ঠিকঠাক করে লিখলে টি ইকুয়ালস টু কে, এটা রুট এল আর এটা নিচে রুট এল, নিচে রুট জি, এম এর ওপর নির্ভরতা নেই, এম টু দি পাওয়ার 0 এসে গেছে, তাহলে সম্পর্কটা হয়ে যাচ্ছে কে রুট আন্ডার এল বাই জি। এই সম্পর্ক তোমরা পরে প্রচুর পাবে। আবারও বলছি মাত্রা চ্যাপ্টার থেকে এইটা আমরা নির্ণয় করতে পারবো না, এটার অ্যাকচুয়াল সম্পর্ক আছে সেটা আমরা পাবো, এটা সরল দোলগতি আমাদের শেষের দিকে চ্যাপ্টারে আছে, সেখানে পাবো টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এটা হচ্ছে আসল সম্পর্ক। এই 2 পাইটা কিন্তু এই চ্যাপ্টার থেকে মানে মাত্রার সাহায্যে বার করা যাবে না, কারণ আমরা জানি মাত্রা শুধুমাত্র পাওয়ারকে নিয়ে ডিল করে, কোনো একটা রাশির উপর পাওয়ারটা কেমন নির্ভরতা নিয়ে ডিল করে, সামনে হাফ থাকলো কি 2 থাকলো সেগুলোর জন্য কিন্তু মাত্রায় কোনো কিছু চেঞ্জেস আসে না, বা মাত্রা যে সেইগুলোকে মাত্রা কাউন্ট করার সময় সেইগুলোকে আমরা নিই না। তাই এইভাবে আমরা কিন্তু সরল দোলকের পর্যায়কালের রাশিমালা নির্ণয় করে ফেললাম। এবারে চলে আসা যাক পরের একটা এক্সাম্পল, যেখানে বলছে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে কোনো বস্তুর মুক্তিবেগ, ওই মুক্তিবেগ পৃথিবীর ব্যাসার্ধ, মুক্তিবেগটা নির্ভর করছে কার কার ওপর, পৃথিবীর ব্যাসার্ধ আর অভিকর্ষজ ত্বরণ জি এর ওপর নির্ভর করে। তাহলে বলতে হবে এই 3টে রাশির মধ্যে সম্পর্ক।
দেখো মুক্তিবেগ আমরা এখনো পড়িনি, ক্লাস 11-এর মহাকর্ষ চ্যাপ্টার আছে, যে কোনো একটা বস্তুকে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে দাঁড়িয়ে এতটাই জোরে ছুড়বো সে আর ফিরবে না, পুরো মুক্ত হয়ে যাবে, মানে মহাকাশে চলে যাবে, তাকে বলা হয় মুক্তিবেগ। যাই হোক, সেটা আমাদের লাগবে না, কিন্তু সম্পর্ক আমরা নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মুক্তিবেগ সেইটা পৃথিবীর ব্যাসার্ধের উপর কেমন করে নির্ভর করে। এই নির্ভরতাটাই তো জানি না, সেটাই তো বার করতে চাইছি। সম্পর্ক মানে কি, কেমন করে নির্ভর করে। তাহলে আমি জানি না, ধরে নিলাম r⁴ আর 2 নম্বর সম্পর্ক ধরে নিলাম মুক্তিবেগ অভিকর্ষজ ত্বরণের y, x আর y এর মান বলতে পারলে আমার সম্পর্ক হয়ে গেল। তাহলে চলে আসছে যে অতএব v সমানুপাতিক r⁴ g⁴y। এবার এখান থেকে আমরা জানি যে ভেদের নিয়ম অনুযায়ী এখানে একটা ধ্রুবক আসবে k r⁴ g⁴y, যেখানে k হচ্ছে একটি মাত্রাহীন ধ্রুবক। এবারে মাত্রা বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব বাঁদিকে v এর মাত্রা মানে LT ইনভার্স, আর ডান দিকে বসবে k এর মাত্রা 1, আর এর মাত্রা হচ্ছে L। ব্যাসার্ধ মানে কি, সেটা একটা দূরত্বই তো, কেন্দ্র থেকে গা পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধ x, আর জি মানে আমরা দেখেছি অভিকর্ষ ত্বরণের মাত্রা y। তাহলে চলে আসছে LT⁻⁻1 ইকুয়ালস টু L⁴x প্লাস y, এখানে L⁴x, এখানে L⁴y, আর আছে T⁻⁻2y। যদি তুলনা করি তাহলে তুলনা করে পাই, তুলনা করে কি পাওয়া যাচ্ছে না, এল এর পাওয়ার যদি তুলনা করি x প্লাস ওয়াই, এদিকে এল এর পাওয়ার 1, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 1, এটা একটা লাইন। আর একটা লাইন T⁴ আছে -2y, এখানে -1, -2y ইকুয়ালস টু -1, এখান থেকে y ইকুয়ালস টু হাফ, y হাফ যদি এখানে পুট করো তাহলে x প্লাস হাফ সমান সমান 1, তাহলে x সমান সমান চলে আসছে আমার -1 মাইনাস হাফ করলে এটাও হাফ, তাহলে x এর মানও হাফ, y এর মানও হাফ। তাহলে এখান থেকে সম্পর্ক চলে আসছে যে v সমান k r⁴x ছিল, x এর মান পেয়েছি হাফ, g⁴y ছিল, y এর মান পেয়েছি হাফ। তার মানে সমীকরণটা দাঁড়াচ্ছে k√g(r) বা rg, ½ মানে আমরা জানি রুট হয়, মানে যদি কে বাদ দিয়ে কেউ লিখতে চায় তাহলে লিখতে পারে সম্পর্ক এদের মধ্যে দাঁড়াচ্ছে v সমানুপাতিক g⁻½ r⁴, মানে √rg। দেখো বোঝা গেল কিনা। এই সম্পর্কের ওপর ভিত্তি করে যে ধরনের কোশ্চেন জয়েন্টে পড়ে বা পড়েছে, সেরকমই একটা কোশ্চেন আমি বলছি যে নদীর স্রোত সর্বোচ্চ যে ভরের পাথরকে বয়ে নিয়ে যেতে পারে সেটা স্রোতের বেগ, জলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এরকম একটা সম্পর্ক বলে দিল, সম্পর্ক বললো না, সরাসরি নির্ভরতাগুলো বললো যে একটা পাথর, নদীর স্রোত যে পাথরকে নিয়ে যাবে, ছোট পাথর নিয়ে যাবে নাকি বড় পাথর নিয়ে যাবে, যে নদীতে স্রোত বেশি সেই নদীতে স্রোতের স্পিড বেশি থাকলে সেখানে বড় বড় পাথর যাবে। এই যে পাথরটা যাবে সেটা ডিপেন্ড করছে কার কার উপর, অভিকর্ষ ত্বরণ জি যেটা বলছি, জলের ঘনত্ব আর জলের বেগের উপর নির্ভর করছে। তাহলে বলতে হবে নিচের কোনটা সঠিক। অপশান কেমন দিয়েছে না, সেই ভরটা বেগের ওপর কেমন হবে নির্ভর করে, শুধু এইটাই আমাদের খুঁজতে হবে। কিন্তু শুধু তো বেগের ওপর নির্ভরতা খুঁজতে পারবো না, আমাদের গোটাটাই বার করতে হবে। তার মধ্যে থেকে আমরা বলবো যে শুধু বেগের ওপর কেমন করে নির্ভর করছে সেটা টিক মেরে দেবো। দেখো কিভাবে করতে হবে আনসারগুলো। তো প্রথমে আমি লিখে ফেলছি স্রোতের বেগ, এটা নির্ভর করছে, তাহলে আগের মতো ঝটাপট ধরছি যে ভরটাকে ম্যাক্সিমাম বয়ে নিতে পারবে সেটা বলেছে বেগের ওপর নির্ভর করে, তাহলে x, আর বলেছে নির্ভর করে ঘনত্বের ওপর y, আর বলেছে নির্ভর করে অভিকর্ষ ত্বরণের ওপর z, x y z, এখানে তিনটা রাশির ওপর নির্ভরতা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে তাহলে m সমান চলে আসছে v⁴x, এখানে একটা ধ্রুবক আসবে k, আসবে ρ⁴y আর g⁴z, যেখানে k একটা মাত্রাহীন ধ্রুবক। এবারে মাত্রা বিশ্লেষণ করলে কি পাবো, এখান থেকে পাবো বাঁ দিকের মাত্রা m, আর কিছুই তো নেই, আর এদিকের মাত্রা হবে L⁻⁻1 হোল টু দি পাওয়ার x, রো এর মাত্রা ঘনত্বের মাত্রা জানি mL⁻³ হোল টু দি পাওয়ার y, আর জি এর মাত্রা LT⁻² হোল টু দি পাওয়ার z।
এটা থেকে আমরা পাবো বাঁদিকে m টু দি পাওয়ার 1 জোর করে লিখলাম l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, কিছু নেই, আমি এখানে l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 আনতে পারি। এদিকে m কোথায় আছে, একটা m আছে, তাহলে m টু দি পাওয়ার চলে এলো একমাত্র y। আর l এর মাথায় কি কি আছে লক্ষ্য করো, l এর মাথায় এখানে আছে l টু দি পাওয়ার x, এখানে আছে x, এখানে আছে -3y, আর এখানে আছে +z। আর t এর পাওয়ার এখানে আছে -x, এখানে t নেই, তাহলে -x, আর এখানে আছে -2z। এই হচ্ছে পুরো লাইন লেখা গেছে। এবারে তুলনা করো, তুলনা করলে আমরা কি পাচ্ছি, তুলনা করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে m এর পাওয়ার তুলনা করলে পেয়ে যাচ্ছি প্রথমেই y সমান 1, একটা পেয়ে গেলাম। আর কি লিখবো, নিশ্চয়ই x -3y প্লাস z ইকুয়ালস টু 0। আর একটা লিখবো -x -2z ইকুয়ালস টু চলে আসছে 0। এবার এখান থেকে যদি আমি y এর ভ্যালু পুট করি তাহলে x -3 ইন্টু 1 প্লাস z ইকুয়ালস টু 0 বা x প্লাস z ইকুয়ালস টু 3, এইটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ -x -2z ইকুয়ালস টু 0। দেখো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে থাকি তাহলে এই মাইনাস মাইনাস কার দেবে, -x প্লাস x কেটে গেল, তাহলে চলে আসছে এখান থেকে যে z, এখানে আসছে -2z প্লাস z, মানে -z থাকবে, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3, তাহলে z সমান হয়ে গেল -3, z হয়ে গেল -3। কিন্তু z বার করতে হবে না, আমাদের x বার করতে হবে, v এর সঙ্গে নির্ভরতা বার করতে বলেছে। এই z এর ভ্যালু যদি আমি এখানে পুট করে দিই তাহলে -x -2 ইন্টু -3 ইকুয়ালস টু 0। তাহলে চলে আসছে দেখো যে এখানে যেটা পাচ্ছি যে তাহলে হয়ে গেল এটা +6 -x ইকুয়ালস টু 0 বা x সমান 6। তার মানে বুঝে গেছি, বাকি আর y এর ভ্যালু আমার বার করার দরকার নেই, আমি তো বুঝেই গেছি যে m সমানুপাতিক, তাহলে v টু দি পাওয়ার যেটা x ছিল সেটাকে লিখতে পারবো m সমানুপাতিক v টু দি পাওয়ার 6। y এর ভ্যালুটা বার করতে পারো তাহলে পুরো সম্পর্ক বেরোবে। আমাদের প্রশ্ন ছিল যে v এর ওপর কেমন করে নির্ভর করে, তাহলে v এর ওপর নির্ভরতা পেয়ে গেলাম m সমানুপাতিক v টু দি পাওয়ার 6। যদি কোশ্চেনে বলতো যে এইটা কেমন করে নির্ভর করে g এর ওপর, তাহলে g টু দি পাওয়ার কেমন আসতো, g টু দি পাওয়ার -3 আসতো, তখন এই সম্পর্ক তো দেখো বোঝা গেল কিনা। এবার এখান থেকে আমাদের বিশেষ ধরনের একটা কাজ করতে হবে, যেই প্রশ্ন কিন্তু প্রচুর পড়ে, সেটা বোর্ড এক্সামে হোক বা তোমার জয়েন্টের মতো এক্সামে হোক, মাত্রা আমরা সঠিকভাবে বুঝেছি কিনা তার জন্য কিছু অঙ্ক আমরা এখন নতুন করে করব। দেখো বলছে যে কি ধরনের কোশ্চেন হবে এখানে, যে যদি যে 7টা রাশিকে প্রাথমিক রাশি জানি সেগুলোকে যদি প্রাথমিক না ধরি তাহলে কি হবে, মানে নতুন করে প্রাথমিক রাশি আমরা যদি ঠিক করে নিই তখন তাহলে মাত্রাগুলো তো পাল্টাবে। কারণ মাত্রা মানে আমরা বুঝেছিলাম যে গতিবেগের মাত্রা মানে আমরা যে প্রাথমিক রাশিগুলো বুঝেছিলাম, প্রাথমিক যে রাশি ছিল তাদের উপর কিভাবে নির্ভর করে সেটা খোঁজা। তা আমি যদি প্রাথমিক রাশিগুলোকেই চেঞ্জ করে দিই তাহলে তো আমার এই রাশির মাত্রা পাল্টে যাবে। ভালো করে বোঝো কি বলছি, যে যদি ধরো যে যদি বল মানে F এবং ত্বরণটাকে আমি A বললাম, বল আর ত্বরণ আমরা কি জানি এটা লব্ধ রাশি, এরা নির্ভর করে ওই 7 জনের উপর। যদি বল এবং ত্বরণকে প্রাথমিক রাশি ধরে নেওয়া হয়, কথা খেয়াল করো, প্রাথমিক রাশি ধরে নেওয়া হয়, রাশি ধরা হয়, তবে ভরের মাত্রা কি হবে, গুলিয়ে ফেললে হবে না। এখন আর ভর তার মানে প্রাথমিক নয়, এরা দুজন প্রাথমিক। এতদিন জানতাম যে ভরের মাত্রা m লিখলেই হয়ে গেল, ভরের মাত্রা মানে m, কিন্তু না, এখন বলছে ভরটা প্রাথমিক নয়, ভর এদের উপর নির্ভর করে আর তোমাকে ভরের মাত্রাকে এদের দ্বারাই প্রকাশ করতে হবে। মাত্রা মানে তাই ছিল। তাহলে যে কোনো রাশির মাত্রা বার করতে গেলে আমরা জানি যে তার একটা সমীকরণ দরকার, সমীকরণ জানিয়ে যাবে। তাহলে প্রথম আমাদের জানতে হবে দেখো
যে ভরের সঙ্গে বল আর ত্বরণের কি সম্পর্ক, ভরের সঙ্গে বল আর ত্বরণের কি সম্পর্ক। তো তার জন্য প্রথম আমাদের এটা জানা আছে বলে সহজ, যদি না জানা থাকে তাহলে আমরা কিভাবে করব সেটাও বলবো, আর জানা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জানি ভরের সম্পর্ক হচ্ছে বল বাই ত্বরণ। এই সম্পর্ক যদি জানা থাকে তাহলে সহজ। তাহলে ভরের মাত্রা, তাহলে ভরের মাত্রা হবে, ভরের মাত্রা আমরা তখন লিখব যে বলের মাত্রা এফ লিখব আর ত্বরণের মাত্রা এ লিখব। ভালো করে ভাবো, এতদিন ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 ছিল, কিন্তু আজকে ত্বরণকে আমরা বলছি প্রাথমিক ধরো, মানে ত্বরণকে ওর যা ইংরাজি অ্যাক্সিলারেশন সেই এ দিয়ে লিখতে হবে, এরকম করে লেখা হচ্ছে। তাহলে চলে এলো ভরের মাত্রা এফ এ টু দি পাওয়ার -1। যদি এগুলোকে ধরে নেয়, এইটা কোনোদিন ইন্টারন্যাশনাল কমিটিতে স্বীকৃতি পায়নি, আমরা এই মুহূর্তে ধরে নিলাম। যদি এরকম হয় তাহলে এটা করা যাবে। এবারে যদি আমি ভরের সমীকরণ না জানি, আজকে সমীকরণ জানো বলে, যেগুলো তুমি সমীকরণ জানবে তাহলে কি করতে হবে, সমীকরণ বানাতে হবে, তারপরে করতে হবে। সম্পর্ক নির্ণয় করা আমরা শিখেছি, এইভাবে করে দেবে, অথবা সম্পর্ক নির্ণয় করো তারপরে করো। কি লিখতে হবে, তাহলে এম এর সঙ্গে এদের সম্পর্ক চাই। তাহলে আমি ধরে নিলাম এম সমানুপাতিক এফ টু দি পাওয়ার এক্স, এম সমানুপাতিক এ টু দি পাওয়ার ত্বরণ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে পেয়ে যাব এম সমান একটা ধ্রুবক এফ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই। এবারে যদি এখানে মানগুলো বসাই, মাত্রা বিশ্লেষণ করলে পাবো এম সমান যে এটা 1 আর এটা এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, আর ওয়াই এ মানে আমরা জানি এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই। এবার সবগুলো হিসেব করো, পেয়ে যাচ্ছি এম সমান এদিকে আসছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এইখানে আসছে এক্স আর এখানে আসছে ওয়াই প্লাস ওয়াই, আর চলে আসছে টি টু দি পাওয়ার -2x -2y। এবারে পাওয়ার তুলনা করো, এপারে শুধু এম আছে মানে এম টু দি পাওয়ার 1 আছে, আর এল নেই মানে এল টু দি পাওয়ার 0 আছে। তাহলে তুলনা করলে পাচ্ছি এক্স সমান 1 আর পাচ্ছি এক্স প্লাস 1 মানে এক্স প্লাস ওয়াই সমান সমান 0 বা ওয়াই সমান সমান -1। তার মানে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে সম্পর্কটা কি আসছে, তাহলে সম্পর্ক দাঁড়ালো এম সমান কে এফ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার -1। এবার মাত্রা মানে কি, জাস্ট বড় বড় করে লিখে দাও, এম এর মাত্রা আছে, কে এর মাত্রা নেই, এফ এ টু দি পাওয়ার -1 সুন্দর করে লিখে দিলি, তাহলে মাত্রা বেরিয়ে গেল। তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরে দেখো, নতুন যদি আমরা নতুন পদ্ধতিতে নতুনভাবে আমরা নতুন নতুন রাশিকে প্রাথমিক রাশি বলে চালাই, তখন তাহলে মাত্রা সব চিহ্নগুলো যা যা শিখে সব পাল্টে যাবে না। এতদিন 7টাকে ধরেছিলে, সেই 7টা দিয়ে লিখতে, আজকে যেটা বলবে সেটা দিয়ে লিখতে হবে, এই হচ্ছে কাজ। পরেরটা দেখো একই রকম, যদি শক্তি আর গতিবেগ এদেরকে প্রাথমিক রাশি ধরা হয় বা মৌলিক রাশি, এরা তো প্রাথমিক ছিল না, এদেরকে ধরছি, তাহলে ভরটা কি হবে, ভরটা এখন লব্ধ আমি ধরছি, মানে বলতে চাইছে ভরের মাত্রাটা কি হবে আমি বার করো। তাহলে ভরের সম্পর্ক জানতে হবে এদের দুজনের সঙ্গে। তো এদের দুজনের সঙ্গে সম্পর্ক আমরা জানি যে কি হবে, তো সেইটা দিয়ে তাড়াতাড়ি করতে পারি। আর যে যে ক্ষেত্রে তুমি সম্পর্ক জানবে না, সম্পর্ক বানিয়ে তারপরে অঙ্ক করবে, তাহলেই হবে। তো আমরা জানি শক্তির সঙ্গে সম্পর্ক হচ্ছে ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভরের মাত্রা হবে এম সমান সমান ই টু ই বাই ভি স্কোয়ার। এবারে মাত্রা যখন লিখবে আমরা জানি তখন এই 2 বা হাফ এই গুণিতকগুলো থাকে না। তাহলে শক্তির মাত্রা আজকে ই দিয়ে লিখতে বলেছে, আর গতিবেগের মাত্রাকে আজকে ভি দিয়ে লিখতে বলেছে, ভি না লিখে ভি স্কোয়ার লিখতে হবে। তাহলে ই ভি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে ভরের মাত্রা। দেখো কেমন লাগছে যে ভরের মাত্রাকে আজকে আগে আমরা এম দিয়ে লিখে ছেড়ে দিতাম, কারণ ওটা প্রাথমিক রাশিগুলোকেই তো তাদের যে ইংরাজি সেই দিয়ে লেখা হতো, টাইম টি দিয়ে লিখে দিলাম, দৈর্ঘ্য লেন্থ এল দিয়ে লিখে দিলাম, তারপরে লিখতাম মাস এম দিয়ে লিখে দিতাম। কিন্তু আজকে বলছে যে এনার্জি তাকে তুমি ই দিয়ে লেখো, ভেলোসিটি তাকে তুমি ভি দিয়ে লেখো। তাহলে বলো মাসটা কি দিয়ে লিখবো, মাসটাকে আমরা লব্ধ বানিয়ে দিচ্ছি। যদি লব্ধ বানাই তাহলে তার সমীকরণটা কেমন হবে, তার মাত্রা কেমন হবে, এটা সম্পর্ক জানা ছিল, তাই আমরা এইভাবে করে দিলাম। এবারে কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়েছে প্লাস এআইপিএমটিতে পড়েছে, সেম কোশ্চেন সেম ইয়ারে পড়েছে। 2014 সালে এআইপিএমটিতে পড়েছিল,
WBCHSC-তে পড়েছিল। তো কোশ্চেনে বলেছিল যদি বল, বেগ আর সময়কে যদি প্রাথমিক ধরা, এরা প্রাথমিক নয়, আমি জানি এটা প্রাথমিক ছিল লিস্টের মধ্যে, এরা দুজন প্রাথমিক ছিল না, কিন্তু আমরা বলছি না বাকিদের সব বাদ দাও, নতুন করে ধরো এই তিনজন প্রাথমিক আর বাকি সবাই লব্ধ, তার মানে ভরটা এখন লব্ধ, তো ভরের মাত্রা জানতে চেয়েছে। তাহলে এখানে আমি তো ভরের সম্পর্ক এই তিনজনের মধ্যে জানি না, তা তোমাকে প্রথম সম্পর্ক বানাতে হবে। আগেরগুলো সম্পর্ক জানা ছিল বলে সহজ ছিল। এই নিয়মে তুমি যে কোনো অঙ্ক করতে পারো, সব অঙ্ক মিলবে। ভালো করে এটার জন্য নিয়মটা দেখো। তাহলে প্রথমে তোমায় সম্পর্ক বানাতে হবে, ভরের সম্পর্ক এদের মধ্যে। তো আমি ভরের সম্পর্ক কেমন করে বানাবো, আমি জানি এটা f⁴x ধরে নিলাম, এটা ধরে নিলাম v⁴y ধরে নিলাম, আর ধরে নিলাম এটা t⁴z। এই হচ্ছে সম্পর্ক, এদের উপর নির্ভর করে কেমন করে, এই নিয়ে আমরা আগেও অনেকগুলো অঙ্ক করলাম। এখান থেকে পাবো আমরা যে m সমানুপাতিক f⁴x v⁴y t⁴z। সমানুপাতিক ধ্রুবক তুললে আমরা জানি একটা ধ্রুবক আসবে f⁴x v⁴y t⁴z, আর এই ধ্রুবকটা মাত্রাহীন ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি যদি মাত্রা বিশ্লেষণ করো, মাত্রা বিশ্লেষণ করলে পাবে এটার মাত্রা m, কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, তাহলে ওর মাত্রা লেখার দরকার নেই। f এর মাত্রা হচ্ছে m l t⁻² আর v এর মাত্রা হচ্ছে l t⁻⁻1 আর t এর মাত্রা t⁻z। এবার সব m এক জায়গায় করো, l গুলো এক জায়গায় করো। তাহলে m তো একটাই রয়েছে, মানে m এখানে x আছে, l এখানে x, এখান থেকে y, x প্লাস y, আর t রয়েছে এখানে রয়েছে -2x -y প্লাস z, এখান থেকে -2x, এখান থেকে -y, এখান থেকে z, আর এদিকে m। এবার পাওয়ার তুলনা করো, তুলনা করে কি পাচ্ছি না x = 1, একটা পেয়ে গেলাম। আর পাবো এদিকে m আছে শুধু, মানে m⁴1, l কত লিখবো, 0 লিখবো, t কি লিখতে পারি, 0 লিখতে পারি না। তাহলে আরেকটা সমীকরণ লিখবো x + y = 0, তাহলে এখান থেকে 1 + y = 0, তাহলে y সমান চলে আসছে -1, দুটো পেয়ে গেলাম। আর 3 নম্বর ইকুয়েশন পাবো t থেকে, t এর পাওয়ার থেকে, যে -2x -y প্লাস z = 0। যদি x এর মান y এর মান বসাও, তাহলে -2 × 1 y এর মান হচ্ছে -1, তাহলে এখানে বসলো প্লাস z = 0। তাহলে চলে আসছে -2 + 1 প্লাস z = 0, বা এটা হয়ে গেলে চলে আসছে তোমার z = -1টা ওপারে গেলে +1। তাহলে x y z তিনটের মান তুমি পেয়ে গেছো, তাহলে সম্পর্ক পেয়ে গেছো। সম্পর্ক জানলে আমরা মাত্রা পাবো। তাহলে সম্পর্ক দাঁড়াচ্ছে m k f⁴x, x মানে 1, আর আসছে তোমার v⁴y, y মানে -1, আর আসছে t⁻z মানে চলে আসছে 1। তাহলে মাত্রা কি হবে, এই সম্পর্ক জানতে হবে নাকি? তুমি বেগের মাত্রা কিভাবে শিখেছিলে, বেগ সমান দূরত্ব বাই সময়, তার দূরত্বের মাত্রা লিখেছিলে, বাই সময় মাত্রা লিখেছিলে। তাহলে ভরের সূত্র তুমি পেয়ে গেছো, যেখানে f v t এরম রয়েছে। তাহলে ভরের মাত্রা হবে বলতে গেলে দাঁড়াচ্ছে সেটা f এর মাত্রা f, v এর মাত্রা বড় হাতের v লিখতে বলেছে, আর t এর মাত্রা t লিখলাম, ব্যাস, তাহলে এটা মাত্রা হয়ে গেল। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখো কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন না, এই ধরনের কোশ্চেন বহু বছর পড়েছে, এখনো সামনের প্রচুর পড়ার চান্স রয়েছে, এবছরও পড়তে পারে, প্রতি বছরই পড়তে পারে। এবারে চলে আসা যাক মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা, মানে কি পারে না, মাত্রা কি পারে না। তো সেই পারে না লিস্টে কি রয়েছে, কি কি পারে আমরা দেখেছি, অনেক কিছুই করেছি। পারবে না সেই সম্পর্কগুলো নির্ণয় করতে, বা সেই সম্পর্কর মধ্যে যদি কোনো ধ্রুবক থাকে, যে ধ্রুবকটার একটা মান আছে, সেই মান নির্ণয় করতে পারবে না। 1 নম্বর পয়েন্টটাকে আমি এক্সপ্লেন করছি, ভালো করে দেখো। আমরা পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল বানিয়েছিলাম। সরল দোলকের পর্যায়কালের সূত্র k √L/g আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এইটা পারে। কিন্তু এর আসল সমীকরণ, এটার আসল সমীকরণ তো এইটা, আসল সমীকরণ t = 2π √L/g। এই যে k এর মান তাহলে 2π, এইটা কিন্তু মাত্রা নির্ণয় করতে পারবে না।
তাহলে সেটাই বলা হচ্ছে কোনো সম্পর্কে থাকা ধ্রুবকের মানটা সেটা মাত্রার সাহায্যে আসবে না, জাস্ট তোমায় বলতে হবে এখানে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারবো না এইভাবে। এটা আমরা পরে অবশ্যই পাবো, কিন্তু মাত্রার সাহায্যে পারবো না, তাহলে মাত্রা এটা পারে না। 2 নম্বর, যদি মাত্রাহীন রাশি থাকে, কোনো সম্পর্কে যদি মাত্রাহীন রাশি থাকে, মানে ধরো যে সম্পর্কগুলোতে y a sin ওমেগা টি, ভালো করে বোঝো, এই যে সাইন থিটার আকারে রয়েছে, এই সাইন থিটার নিজে তো মাত্রা নেই, তাহলে যদি মাত্রাহীন রাশি এই সম্পর্কের মধ্যে থেকে যায়, তাহলে এইটা তুমি কিন্তু কোনোভাবেই প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ এর মাত্রা নেই, তো আমরা তো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করছি, এই সম্পর্ক আমরা কিন্তু কখনো প্রতিষ্ঠা করতে পারবো না, সেটাই বলা হচ্ছে। আর 3 নম্বর বলা হচ্ছে যদি কোনো সম্পর্কে থাকা ধ্রুবকের মাত্রা থাকে, মানে ধরো আমরা জানি 3 নম্বরের কেস বলছি, মহাকর্ষ সূত্র আমরা পড়েছি অনেক ছোট থেকে, সেখানে সূত্র ছিল Gm1m2/r²। কি সূত্র না, দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, দুটো ভর পরস্পরকে আকর্ষণ করে, এই ধ্রুবকটা কিন্তু মাত্রাযুক্ত, ভেবে দেখো মাত্রাযুক্ত যদি ধ্রুবক থাকে এটাকে তুমি আনতে পারবে না। তুমি তো সম্পর্ক লেখার সময় m1 m2 r দিয়ে শুরু করবে, কিন্তু মিলবে না, এই সম্পর্ক তুমি আনতে পারবে না, কারণ এর নিজের মাত্রা আছে। আমরা যেগুলো বার করেছি প্রত্যেকটা ধরেছিলাম কে একটা মাত্রাহীন ধ্রুবক, কে মাত্রাহীন হলে তবেই সম্পর্কটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে যে ধ্রুবকটা আসছে সেটা জি, এটা তো মাত্রাহীন নয়, তাহলে এটাকে আমরা কোনোদিনই প্রতিষ্ঠা করতে পারবো না। এটা বোর্ড এক্সামে কিন্তু আলাদা করে পড়ে, বা এই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু জয়েন্টে আলাদা করে এমসিকিউ আকারে সাজিয়ে দিতে পারে। দেখো আশা করি বুঝতে পেরেছো এই যে মাত্রার কনসেপ্টটা, এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন তোমরা আনসার করতে পারবে, শুধু একটু প্র্যাকটিস চালিয়ে যাও। বুঝে গেল? ওকে, টাটা।